দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমাদের দিনগুলো ভালো যাচ্ছে বাসায়। তোমাদের এখন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা। কাঙ্ক্ষিত ফলাফল করার জন্য পাঠের বিকল্প কিছু নেই। প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আমি আশা করছি তোমরা খাতা বই নিয়ে সামনে উপস্থিত আছো এবং যা কিছু পড়াবো সেগুলো ভালো মতো মনোযোগের সাথে মনোনিবেশ করবে, নোট করবে, পাঠটি বোঝার চেষ্টা করবে। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে বাক্যের বর্গ। তোমাদের বইয়ের 32 পরিচ্ছেদ এবং 33 পরিচ্ছেদে হচ্ছে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। এই দুটি পরিচ্ছেদের উপরেই আমি আজকে তোমাদের পাঠদান করব। বাক্যের বর্গ। বাক্যের বর্গটি কি? আমরা যখন কথা বলি ছোট বাক্য ব্যবহার করি, বড় বাক্য ব্যবহার করি। ছোট বাক্য ব্যবহার করার সময় বর্গ আমরা কম পাই, আর বড় বাক্যে ব্যবহার করার সময় আমরা আমাদের উচ্চারণের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য আমরা ছোট ছোট বাক্যে ছোট ছোট অংশে ভাগ করে করে উচ্চারণ করে থাকি। যেমন একটা শব্দ উচ্চারণ করতে গেলে আমরা সিলেবেলে ভাগ করি উচ্চারণের সুবিধার জন্য। বিদ্যালয়, দেখো এখানে দুটো সিলেবেল, দুটো অক্ষর। সেরকম বড় বাক্যের বর্গ, কয়েকটি বর্গ থাকে এবং এই বর্গের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তোমার বাক্যের প্রয়োজনে আমরা বর্গে ভাগ করে থাকি। তোমাদের পাঠ্য বইয়ে যে বাক্যটি আছে সেটি আমি এখানে লিখে রেখেছি তোমাদের পাঠের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। যেমন মায়া ও মালা খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়ল। একটি লম্বা বাক্য, তাই না? এই বাক্যটিকে আমি কিন্তু একটু থেমে থেমে উচ্চারণ করেছি। কেন? আমার বলার সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে থামতে হয়, অংশ ভেদে থামতে হয়, এটি হচ্ছে পর্ব। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6টি। এই বাক্যে কয়টি পর্ব? 6টি পর্বে ভাগ করেছি। 6টি কি? এগুলোকে কি বলে? বর্গ। বাক্যের অংশ, বাক্যের বিভিন্ন অংশ কে বলি আমরা বাক্যের বর্গ। মায়া ও মালা খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়ল। বর্গ আমরা কেন করি? আরামের জন্য, কথা বলার সুবিধার জন্য আমরা পর্বে ভাগ করি। এই যে বিভিন্ন বর্গ, এই বর্গগুলোর প্রকারভেদ আছে। ব্যাকরণের ভাষায় প্রকারভেদ আছে। কি কি? বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বর্গ। এখন আমার প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এর পূর্ববর্তী ক্লাসে আমি পড়িয়েছি বাক্যের বিভিন্ন পদ। তো পদগুলো সম্পর্কে আমি আশা করছি তোমাদের ভালো ধারণা আছে। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, সেটা মানুষ হোক, যে কোনো প্রাণী হোক, কোনো স্থান হোক, কোনো বইয়ের নাম হোক, কোনো নদীর নাম হোক, নাম মানেই হচ্ছে বিশেষ্য। সেই নামকে যে পদ দ্বারা বিশেষিত করা হয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয়, তাকে বলে বিশেষণ। সেটাও তোমরা জানো। ওই নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে সর্বনাম পদ। ক্রিয়া তো জানোই, অব্যয় জানো। ক্রিয়া হচ্ছে কাজ করা, অব্যয় হচ্ছে যোজক। দুটি পদকে সংযুক্ত করে এবং ও আর।
তাই তোমাদের সুবিধার জন্য সংক্ষিপ্তভাবে আবার তোমাদের মনে করিয়ে দিলাম পদগুলো, যা এখানে আমাদের প্রয়োজন হবে। তো এই যে বাক্যের যে বিভিন্ন বর্গ বা বাক্যের বিভিন্ন অংশ, সেই অংশগুলোকে এই 4টি বর্গে ভাগ করা হয়। বা আমরা তো অনেকগুলো পর্ব করব, কিন্তু সেগুলোকে একটা নামে চিহ্নিত করার জন্য পদ ভিত্তিক বিভাজন চিহ্নিত করার জন্যই আমরা এই নামকরণ করেছি। দেখো এখানে আছে বিশেষ্য বর্গ। এই বাক্য খুঁজে দেখো কোথায় কোথায় বিশেষ্য আছে। মায়া ও মালা মানুষের নাম, নাম মানে বিশেষ্য। তারপরে কোথায় আছে দেখো স্কুল বাস, স্কুল হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, বাস হচ্ছে একটি বাহনের নাম। তাহলে এই বাক্যে কিন্তু আর বিশেষ্য পদ নেই। এই দুটো বিশেষ্য পদ, এই দুটো বিশেষ্য পদ। তাহলে আমরা এই যে বর্গ সেটির পদের নাম অনুসারে আমরা নাম দিয়েছি বিশেষ্য বর্গ। যেহেতু এই দুটো বর্গ বিশেষ্য পদ, তাই না? এই জন্য আমরা কি বলবো, এই দুটোর নাম হচ্ছে বিশেষ্য বর্গ। তারপরে আছে বিশেষণ বর্গ। বিশেষণ মানেই তো কোনো কিছু অবস্থান বোঝায়, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। এখানে দেখো বিশেষ্যের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে কোন বিশেষণ কোন বর্গ দিয়ে। মায়া ও মালা এই বিশেষ্যের কোনো দোষ, গুণ, অবস্থান, সংখ্যা কিছু নাই এখানে, তাই না? স্কুল বাস এই বিশেষ্যটির বিশেষণ আছে। সেটি কি? স্কুল বাসের অবস্থানটা বোঝাচ্ছে। কি দিয়ে? বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা। এই বর্গটি দিয়ে, এখানে দুটো বর্গ, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, এই দুটো বর্গ একসাথে হচ্ছে বিশেষ্যের। এই বাস একটি বিশেষ্য, এই বাসের অবস্থান বোঝাচ্ছে। বিশেষ্যের অবস্থান বোঝালে তাকে বলে বিশেষণ। তাহলে এটি বিশেষণ বর্গ। আশা করি তোমরা মনোযোগ দিচ্ছ এবং বুঝতে পারছ। এটি হচ্ছে বিশেষণ বর্গ। তারপরে দেখো ক্রিয়া বিশেষণ। এমনিতে বিশেষণ হচ্ছে বিশেষ্য কিংবা সর্বনামের দৈর্ঘ্য, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। আর যে বিশেষণ ক্রিয়ার অবস্থান বোঝায়, অবস্থা বোঝায়, তাকে বলে ক্রিয়া বিশেষণ। এখানে আমরা কোথায় ক্রিয়া বিশেষণ পাচ্ছি? তার আগে আমরা ক্রিয়াটাকে চিহ্নিত করি। ক্রিয়া ক্রিয়া বাক্যে উঠে পড়ল, এটি হচ্ছে ক্রিয়া। এটির অবস্থা বোঝাচ্ছে কখন উঠে পড়ল, খুব সকালে উঠে পড়ল। এই উঠে পড়াটাকে বিশেষিত করছে খুব সকালে এই বর্গটি দিয়ে। তাহলে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ। আর ক্রিয়া বর্গ তো উঠে পড়ল। এই হচ্ছে বাক্যের বর্গের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু চোখ বুলিয়ে নেই। বাক্যের বর্গ তোমাদের 32 নম্বর পরিচ্ছেদের বিষয়, পাঠ্য বিষয়। আমরা বাক্যকে যখন উচ্চারণের সুবিধার জন্য অংশে অংশে ভাগ করি, প্রত্যেকটা অংশই এক একটি বর্গ। এই বর্গের সংখ্যার কোনো সীমা পরিসীমা নেই। ছোট বাক্যে পর্ব কম, বড় বাক্যে পর্ব বা বর্গ বেশি। তোমাদের পাঠ্য বইয়ের লম্বা একটি বাক্যকে আমি কয়টি বর্গে আমরা ভাগ করতে পেরেছি? 6টি বর্গ। যতগুলো বর্গই হোক সেগুলি আমরা পদ ভিত্তিক আমরা 4 ভাগ পাই। বিশেষ্য হলে, বিশেষ্য বর্গ হলে সেটি বিশেষ্য বর্গ,
বিশেষণ পদে হলে সেটি বিশেষণ পদের বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বর্গ। 4টি ভাগে আমরা ভাগ পাই, সেটি কি অনুসারে? সেটি পদ অনুসারে। তাহলে এই পড়াটুকু তোমাদের আমি আশা করছি বুঝতে কোনো রকম কষ্ট হয়নি। তারপরেও খুঁটিনাটি আরো অনেকগুলো তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে, আরো অনেকগুলো ছোটখাটো বিষয় আছে, সেগুলি তোমরা পড়বে। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য পাঠের কোনো বিকল্প নেই। তুমি বারবার তোমার পাঠ্য বইটি রিডিং পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা অর্জন করতে পারবে। শুধুমাত্র কি করতে হবে? পাঠের কোনো বিকল্প নেই। ছাঁকনি দিয়ে ছেঁকে পড়াশোনা করবে না। বইতে যা কিছু আছে পুঙ্খানুপুঙ্খ সবই তোমাদের করতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি উদাহরণ, প্রতিটি বিষয় তোমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, বাক্যের বর্গ তোমরা বুঝতে পেরেছ। আর 33 নম্বর পরিচ্ছেদে যেটি আছে সেটি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। তোমরা উদ্দেশ্য এবং বিধেয় গত ক্লাসে আলোচিত হয়েছে। আমি আশা করছি উদ্দেশ্য বিধেয় তোমরা খুব ভালোভাবেই জানো, কারণ পূর্ববর্তী সকল ক্লাসে উদ্দেশ্য বিধেয়ের পাঠ তোমরা নিয়েছিলে। তবু আমি বলছি, উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলে সবই হচ্ছে বিধেয় অংশ। এখানেও আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি বড় বাক্য লিখে বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমাদের শিখতে হবে উদ্দেশ্য এবং বিধেয়ের সংজ্ঞার পাশাপাশি প্রসারক এবং পূরক এই দুটি শব্দের সাথে আমি আশা করছি তোমাদের পরিচয় হবে। তোমরা বুঝতে পারবে প্রসারক কি এবং পূরক কি। প্রসারক কথা মানের মধ্যেই তার সংজ্ঞাটি আছে। প্রসারক যা প্রসারিত করে, যে সমস্ত পদ দ্বারা কোনো বিষয়ের অর্থ প্রসারিত হয়, কোনো বিষয়কে প্রসারিত করা হয়, যে সমস্ত পদ যুক্ত করে, সেগুলি হচ্ছে প্রসারক। আমি যদি বলি সালাম স্কুলে পড়ে, অথবা সালাম 10ম শ্রেণীতে পড়ে। এখন আমি যাকে বলছি সে হয়তো সালামকে চিনতে পারছে না, তখন আমি কি করব? তার সাথে একটি সম্বন্ধ পদ যুক্ত করে তার পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। রিমার ভাই সালাম 10ম শ্রেণীতে পড়ে। তাহলে এই যে আমি সালাম তো উদ্দেশ্য, তাই না? সালাম উদ্দেশ্য, 10ম শ্রেণীতে পড়ে হচ্ছে বিধেয়। তো এই যে সালাম হচ্ছে উদ্দেশ্য, আমি সালামের সাথে যে সম্বন্ধ সূচক পদ যুক্ত করলাম সেটি কি? রিমার ভাই। এই রিমা এবং ভাই এই দুটি পদই হচ্ছে সম্প্রসারক। কিসের সম্প্রসারক? উদ্দেশ্যের সম্প্রসারক। যে কথা দ্বারা উদ্দেশ্যকে সম্প্রসারিত করা হয় সেটি হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। তোমাদের পাঠ্য বইয়ের বাক্যটি দেখো। 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই বাক্যের আমরা প্রথমে উদ্দেশ্যটা বের করব। উদ্দেশ্যটা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে? রফিক সালাম বরকত জব্বার। তাদের নাম উচ্চারণের সাথে সাথে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি, কারণ তারা আমাদের অহংকার, তারা ভাষা শহীদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে
বাংলা ভাষার গর্বিত অধিকারী। সারা বিশ্বের বুকে আজকে বাংলা ভাষা সগৌরবে প্রতিষ্ঠিত। কাদের জন্য? এদের জন্য। ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, তারাই ভাষা শহীদ, তারা আমাদের অহংকার। এরাই হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য, এদের সম্পর্কেই বলা হচ্ছে। এখন দেখো এই উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করছে কি দিয়ে? বাঙালি জাতি অহংকার, এই পরিচয়টুকু তাদের সাথে, এই বিশেষণটুকু তাদের সাথে যুক্ত করে দিয়েছে। উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করেছে এই পদগুলো। তাহলে এই পদগুলো, এটি একটি বর্গ, এটি একটি বর্গ, এটিকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারক। এই বাক্যটিকেও আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, কয়েকটি বর্গে ভাগ করেছি। 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার, রফিক, সালাম, বরকত, জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই কয়েকটি বর্গ 1, 2, 3, 4, 5, 6, 7টা বর্গে ভাগ করেছি। অবলিক চিহ্ন দিয়ে বর্গগুলো আলাদা করেছি। তাহলে আমরা প্রথমত উদ্দেশ্য আমরা চিনতে পেরেছি। উদ্দেশ্যকে সম্প্রসারিত করা হয়েছে এই বর্গটি দিয়ে। তাইলে এই এখানে আমরা পদ বলতে পারি, এখানে 3টা পদ আছে। বাঙালি জাতি অহংকার 3টি পদ আছে। এই 3টি পদ মিলে একটি বর্গ, এবং এটি হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। উদ্দেশ্যকে প্রসারিত করছে এই 3টি পদ দিয়ে। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে সহজ, তাই না? আমরা উদ্দেশ্য তো জানি, উদ্দেশ্য সম্প্রসারক আমরা চিনতে পেরেছি, আমাদের কোনোই কষ্ট হচ্ছে না। তারপরে আমরা আসি বিধেয়। বিধেয় কি? বিধেয় হচ্ছে জীবন উৎসর্গ করেছিলেন। তারা কি করেছিলেন? তাদের সম্পর্কে কি বলা হচ্ছে? তারা জীবন উৎসর্গ করেছিলেন, এটাই হচ্ছে বিধেয়। আমরা এখানে কি করেছি? বিধেয়টাকেও সম্প্রসারিত করেছি। এই যে এইটুকু হচ্ছে বিধেয়। বিধেয়ের মধ্যে আবার 2টি পর্ব। আচ্ছা, তোমাদের এখানে আমি বিধেয়ের পুরুষের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। পুরুষ, পুরুষ কথাটি হচ্ছে আমরা যখন বিধেয়ের মধ্যে কোনো বিশেষ্য পদ ব্যবহার করি সেটাকে বলা হয় পূরক। যেমন আগের বাক্যের সূত্র ধরেই আমি বলছি যে আগের বাক্যটিতে কি ছিল? রিমা ভাই সালাম স্কুলে পড়ে। শর্টকাটে আমি যদি এখানে 2টা ভাগ করি, সালাম পড়ে, সালাম হচ্ছে উদ্দেশ্য, পড়ে হচ্ছে বিধেয়। এর সাথে আমি যেমন রিমার ভাই কথাটি যুক্ত করে প্রসারিত করেছি, উদ্দেশ্যকে প্রসারিত করেছি, তেমনি আবার বিধেয়ের সাথে একটি বিশেষ্য আছে। সেটি কি? পড়ে, স্কুলে পড়ে, স্কুল। এই স্কুল কথাটি পূরক, বিধেয়ের পূরক। বিধেয়ের অবস্থানে যদি কোনো বিশেষ্য পদ যুক্ত থাকে সেটিকে বলা হয় বিধেয়ের পূরক। তাহলে এখানে এটা হচ্ছে বিধেয়, আর জীবন উৎসর্গ করেছে। জীবন কথাটি, জীবন হচ্ছে একটা বিশেষ্য পদ, এবং জীবন হচ্ছে বিধেয়ের পূরক। তো আমরা বিধেয় এবং বিধেয়ের পূরক আমরা চিনতে পেরেছি। এখন আমরা কি চিনব? এই যে আরো 3টা পর্ব বাকি আছে, 3টি বর্গ বা 3টি বর্গ যে বাকি আছে 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য, এগুলি বিধেয়ের সম্প্রসারক। এই বর্গগুলো বিধেয়কে বা এই পদগুলো বিধেয়কে সম্প্রসারিত করেছে। তাহলে দেখো, আমি এখন গোটা বাক্যটিকে 2টি অংশে ভাগ করে ফেলি। সেটি কি? এই যে ভাগ করে ফেললাম, এইটা উদ্দেশ্য, এটা পুরাটা একটা
বাক্যের উদ্দেশ্য, তাই না? আর বাদ বাকি সবই হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের মধ্যে কি আছে? উদ্দেশ্য আছে প্লাস উদ্দেশ্যের সম্প্রসারক আছে। আর বিধেয়, এই যে এটা বিধেয়, আর বাদ বাকি বিধেয়ের সাথে সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক। বিধেয়ের সম্প্রসারক হিসাবে আমরা 1 2 3 আর 3টি বর্গ যুক্ত করেছি। অথবা আমি যদি পদ বলি তাহলে আবার এখানে সবগুলো আলাদা আলাদা করে অনেকগুলো পদ যুক্ত করেছি। তো এই যা কিছু আমরা যুক্ত করি, বর্গ কিংবা পদ, সবই হচ্ছে সম্প্রসারক। সেই সম্প্রসারক আমরা উদ্দেশ্যের সাথে যুক্ত করলে সেটি হবে উদ্দেশ্য সম্প্রসারক, আর বিধেয়ের সাথে যদি আমরা যুক্ত করি তাহলে সেগুলো হবে বিধেয় সম্প্রসারক। এই হচ্ছে আজকে মোটামুটি পাঠ। আমি আশা করছি তোমরা খাতায় লিখেছো, আর তোমাদের বইতে কিন্তু আরো অনেক উদাহরণ দেয়া আছে। প্রত্যেকটা শ্রেণীভাগের সাথে আলাদা আলাদা করে অনেকগুলো উদাহরণ দেয়া আছে। তোমরা প্রত্যেকটা খাতায় সেই উদাহরণগুলি লিখবে, লিখে লিখে পুরো বিষয়টা আরো ভালো মতো বুঝবে। ব্যাকরণের খুঁটিনাটি কোনো অংশ বাদ দেওয়া যায় না, বারবার করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাকরণের যে বেসিক ধারণা সেটি থাকতে হবে, পূর্বজ্ঞান থাকতে হবে। যেখানে তোমরা দুর্বলতা অনুভব করো সেখানে বইটি উল্টে পিছনে গিয়ে সেটি তোমরা আয়ত্ত করে নিবে। বিষয়টি আয়ত্ত করে নিলে তোমাদের কাছে পাঠ অনেক অনেক বেশি সহজবোধ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমার আজকের পাঠ, এবং তোমাদের জন্য অনেক 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 শুভকামনা জানিয়ে আজকের পাঠ আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থেকো।